বার্টোল্ট ব্রেখটের মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এটা কিন্তু শুধু একটা নাটক না, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। প্রশ্নটা হলো, যুদ্ধের বাজারে টিকে থাকতে হলে একজন মানুষকে ঠিক কতটা দাম দিতে হয়। চলুন দেখি, যখন লাভের হিসাবটা নিজের সন্তানের জীবন দিয়ে চোকাতে হয়, তখন সে ব্যবসার আসল চেহারাটা ঠিক কেমন দাঁড়ায়। যুদ্ধ অনেকটা ভালোবাসার মতো, সে ঠিকই নিজের পথ খুঁজে নেয়। বাহ, কি অদ্ভুত একটা কথা, তাই না? নাটকের প্রধান চরিত্রের এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের সুরটা ঠিক করে দেয়। মানে, যুদ্ধকে এখানে ভালোবাসা বা মৃত্যুর মতোই একটা অমোঘ শক্তি হিসাবে দেখানো হচ্ছে, এমন এক শক্তি যার নিজের রাস্তা ঠিক খুঁজে বের করে, আর সেই রাস্তায় যাই সামনে আসে সব কিছুকে একেবারে পিষে দিয়ে চলে যায়। তো এখান থেকেই আসে নাটকের সবচেয়ে বড় প্রশ্নটা। আচ্ছা, যুদ্ধ থেকে কি আসলেই লাভ করা সম্ভব? মানে, কোনো চূড়ান্ত মূল্য না দিয়ে কি কেউ পার পেতে পারে? যখন সেই মূল্যটা নিজের সব কিছু দিয়ে শোধ করতে হয়, তখন কি আর লাভ বলে কিছু থাকে? চলুন এই প্রশ্নের উত্তরটা নাটকের আরও গভীরে গিয়ে খোঁজা যাক। তাহলে কার গল্প এটা? ইনি হলেন আনা ফিয়ারলিং। যদিও যুদ্ধক্ষেত্রে সবাই তাকে এক নামেই চেনে, মাদার কারেজ। নামটা শুনলে মনে হবে খুব মমতাময়ী একজন মা, তাই না? কিন্তু তার আসল পরিচয়, তিনি একজন পাকা ব্যবসায়ী। সৈনিকদের পেছন পেছন নিজের ক্যান্টিনে ঠেলাগাড়িটা নিয়ে ঘোরেন। কারণ কারণ তার কাছে এই যে ৩০ বছরের ভয়ঙ্কর যুদ্ধ, এই ধ্বংসযজ্ঞ, এটা আসলে একটা বিরাট ব্যবসার সুযোগ। আচ্ছা, এই নাটকের আসল জোরটা কোথায় সেটা বুঝতে হলে কিন্তু আমাদের একটু পেছনে যেতে হবে। জানতে হবে এর স্রষ্টা বার্টোল্ট ব্রেখটের বিপ্লবী চিন্তাগুলো সম্পর্কে। কারণটা খুব সোজা। ব্রেখট শুধু একটা গল্প শুনিয়ে দিতে চাননি, না, তিনি চেয়েছিলেন থিয়েটারকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, দর্শককে একেবারে ঝাঁকিয়ে দিতে, জাগিয়ে তুলতে। ব্রেখটের উদ্দেশ্যটা ছিল একদম পরিষ্কার। তিনি চাননি যে দর্শকরা নাটকের চরিত্রদের দুঃখ কষ্ট দেখে শুধু কাঁদবে আর আবেগে ভেসে যাবে, একদমই না। তিনি চেয়েছিলেন তারা যেন ভাবে, চিন্তা করে। তার কাছে থিয়েটার শুধু পরুদপক্ষ ছিল না, ছিল সামাজিক পরিবর্তনের একটা ধারালো অস্ত্র, এমন একটা অস্ত্র যা সোজা গিয়ে মানুষের বিবেকে ধাক্কা দেবে। আর এই ভাবনারই একটা নাম আছে, এপিক থিয়েটার। এর মূল আইডিয়াটা কি? সোজা কথায়, দর্শকদের আবেগে ভাসিয়ে না দিয়ে তাদের মধ্যে একটা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করা। মানে, নাটকের চরিত্রদের সঙ্গে একেবারে মিশে না গিয়ে বরং একটু দূর থেকে একটা সমালোচকের চোখে সবকিছুকে দেখা। এই দূরত্বটা তৈরি করার জন্য ব্রেখটের একটা বিখ্যাত কৌশল ছিল। জার্মান ভাষায় নামটা একটু কঠিন, ভার্ফ্রেমডুংস এফেক্ট, বা সহজ করে বললে অপরিচিতি প্রভাব। এর কাজটা হলো নাটকের যে একটা মায়া বা ঘোর তৈরি হয়, সেটাকে ইচ্ছে করে ভেঙে দেওয়া, যাতে দর্শক আর বোকার মতো শুধু দেখতে না থাকে, বরং একজন সক্রিয় সমালোচক হয়ে ওঠে। মানে, মাদার কারেজের জন্য শুধু মায়া লাগলেই হবে না, তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে হবে। এটাই ছিল ব্রেখটের চাওয়া। তো ব্রেখটের থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি গল্পে ফেরা যাক। মাদার কারেজের যে ব্যবসার কথা বলছিলাম, তার আসল দামটা কিন্তু টাকা পয়সায় মাপা হয় না, মাপা হয় তার ৩ সন্তানের জীবন দিয়ে। আর এখানেই তো নাটকের আসল ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। সবার আগে আসে এলিফের কথা, কারেজের বড় ছেলে, ভীষণ সাহসী। তার এই সাহস আর মারমুখী স্বভাবের জন্য সেনাবাহিনী যেন তাকে লুফে নেয়। আর যুদ্ধের সময় সে যখন নিরীহ কৃষকদের উপর অত্যাচার করে, তাদের শেষ সম্বলটুকু কেড়ে নেয়, তখন সেই পাশবিকতাকে সবাই বীরত্ব বলে বাহবা দেয়। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। কিছুদিন যুদ্ধ থামে, একটা সংক্ষিপ্ত শান্তির সময় আসে, আর ঠিক তখনই এলিফকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কেন? ঠিক সেই একই কাজের জন্য যার জন্য তাকে কদিন আগেও বীর বলা হচ্ছিল। ভেবে দেখুন একবার, যুদ্ধ নৈতিকতার সব মাপকাঠি কেমন ওলটপালট করে দেয়, এটা তার প্রথম ভয়ঙ্কর প্রমাণ। এলিফের পর আসে সুইস চিজ, কারেজের মেজ ছেলে। তার সবচেয়ে বড় গুণ ছিল কি জানেন? তার সততা। আর এটাই হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় দুর্ভাগ্য। সে ছিল সেনাবাহিনীর কোষাধ্যক্ষ। তো শত্রুরা যখন আক্রমণ করে, সে তার সততার জোরে রেজিমেন্টের টাকার বাক্সটা বাঁচানোর জন্য নিজের জীবনটাকেই বাজি রেখে দেয়। আর ঠিক এখানেই নাটকের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটা আসে। সুইস চিজ যখন শত্রুদের হাতে ধরা পড়ে, তখন মাদার কারেজ তাকে ছাড়ানোর জন্য মুক্তিপণের টাকা নিয়ে দরাদরি শুরু করে। তার ভেতরের ব্যবসায়ী সত্তাটা এক মুহূর্তের জন্য তার মা সত্তাকে ছাপিয়ে যায়। আর ওই সামান্য একটু দেরি, ওই সামান্য দরাদরি তার ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর
সবশেষে আছে ক্যাটরিন, কারেজের বোবা মেয়ে। ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু গোটা নাটকে ওই যেন একমাত্র সাড়া থাকা বিবেক, নীরব মানবতার এক জলজলে প্রতীক। নাটকের এক পর্যায়ে ক্যাটরিন জানতে পারে যে পাশের একটা শহরে অতর্কিত হামলা হতে চলেছে। তখন সে কি করে? সে একটা ছাদে উঠে যায় আর একটা ড্রাম নিয়ে পাগলের মতো বাজাতে শুরু করে, শহরের ঘুমন্ত মানুষগুলোকে জাগানোর জন্য। তার ড্রামের শব্দ শুনে সৈন্যরা তাকে গুলি করে। ক্যাটরিন মারা যায়, কিন্তু শহরটা বেঁচে যায়। তার নীরব আর্তনাদটা সেদিন বুলেটের শব্দকে ছাপিয়ে গিয়েছিল। তাহলে শেষমেশ হিসাবটা কি দাঁড়ালো? সাহসী ছেলেটা, তার পুরস্কার মৃত্যু। সৎ ছেলেটা, তারও পুরস্কার মৃত্যু। আর যে মেয়েটার মনে দয়া মায়া ছিল, তারও শেষ পরিণতি মৃত্যু। মানে এই নাটকের দুনিয়ায় মানুষের ভালো গুণগুলোই যেন এক একটা মারাত্মক দুর্বলতা, আর তার একমাত্র পুরস্কার মৃত্যু। মাদার কারেজের ৩ সন্তানের এই পরিণতি কিন্তু আমাদের নাটকের আসল ভাবনার দিকে ঠেলে দেয়। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। ব্রেখট এখানে কিছু শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন, যেগুলো পুরো গল্পের অর্থকে আরও অনেক বড় করে তোলে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল ওই ঠেলাগাড়িটা। এটা শুধু একটা গাড়ি না, এটা মাদার কারেজের গোটা জীবনের রূপক। একদিকে এটা তার ব্যবসা, তার টিকে থাকার উপায়, আবার অন্যদিকে এটাই সেই অন্তহীন বোঝা যা থেকে তার কোনোদিনও মুক্তি নেই। যুদ্ধ শেষ হয়ে গেলেও এই বোঝাটা তাকে একাই টেনে নিয়ে যেতে হয়। আর ওই ঠেলাগাড়ির ঠিক উল্টো দিকে আছে ক্যাটরিনের ড্রামটা। ভেবে দেখুন, ঠেলাগাড়িটা যদি হয় আপোষ করে যে কোনো মূল্যে টিকে থাকার প্রতীক, তাহলে ড্রামটা হলো প্রতিরোধের প্রতীক। এক নিষ্ঠুর স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ মানবতার একটা ছোট্ট স্ফুলিঙ্গের মতো। এই দুটো প্রতীকই নাটকের মূল বিষয়গুলোকে আমাদের সামনে ছুড়ে দেয়। ব্রেখট এখানে আমাদের কয়েকটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেন। যেমন, যুদ্ধ কি শুধুই ধ্বংসলীলা, নাকি এটা আসলে একটা ব্যবসা যা মানুষের রক্ত আর জীবনের বিনিময়ে চলে? আর টিকে থাকার জন্যে লড়াই করতে গিয়ে আমরা কি আমাদের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলি? এখন প্রশ্ন আসতেই পারে, এত পুরনো একটা নাটক আজকের দিনেও এটা এত প্রাসঙ্গিক কেন? কারণটা খুব সহজ। যুদ্ধ আর মুনাফার লোভের বিরুদ্ধে এটা এমন একটা চিরন্তন সতর্ক বার্তা যা কোনোদিনও পুরনো হওয়ার নয়। এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, যুদ্ধ এমন একটা ব্যবসা যা শুধু টাকা পয়সা নয়, মানুষের জীবনকেও গিলে খায়। দ্বিতীয়ত, একটা নষ্ট হয়ে যাওয়া সিস্টেমে মানুষের সেরা গুণগুলোই, যেমন সাহস বা সততা, তার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আর সবশেষে, যে কোনো মূল্যে টিকে থাকার জন্য যে দামটা দিতে হয়, সেটা অনেক সময় আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। নাটকের একেবারে শেষ দৃশ্যটা এক কথায় ভয়ঙ্কর। মাদার কারেজ একদম একা। যে যুদ্ধ থেকে সে ব্যবসা করতে চেয়েছিল, সেই যুদ্ধই তার সবকিছু কেড়ে নিয়েছে। তার ৩ সন্তান, তার ভবিষ্যৎ, সব। তার কাছে এখন পড়ে আছে শুধু একটাই জিনিস, তার ব্যবসার প্রতীক, ওই খালি ঠেলাগাড়িটা। কিন্তু তারপরেও সে নিজেকে ওই খালি গাড়িটার সাথে বেঁধে আবার টানতে শুরু করে। কিন্তু কেন? এই যে টিকে থাকা, এর মানেটা কি? সে ঠিক কিসের জন্য বেঁচে আছে? ব্রেখট কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিয়ে যাননি। তিনি চাননি সেটা। এই প্রশ্নটা তিনি আমাদের সবার জন্য, আমাদের ভাবনার জন্য রেখে গেছেন।